শত্রুরা নজরদারিতে রয়েছে, যে কোনো ভুলের কঠোর জবাব দেওয়া হবে, ইরানের সেনাপ্রধান। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথি, আতঙ্কে বেজে উঠল সাইরেন। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট করে বাংলাদেশ সহ ৭৭ দেশ। যুক্তরাষ্ট্রের গির্জায় সাবেক মার্কিন সেনার গুলিতে হামলাকারী সহ নিহত ৫। রাহুল গান্ধীকে গুলি করে হত্যার হুমকি বিজেপি নেতার। এবার বাংলাদেশ প্রসঙ্গ। জিয়া রহমানের কণ্ঠ শুনেছি ডক্টর ইউনূসের কথায়, মির্জা ফখরুল। উপদেষ্টা পদ নিয়ে ২ মাস ধরে অনিশ্চয়তার মধ্যে আছেন মাহফুজ আলম। এবং সংগঠনের লোগো পরিবর্তন করেছে জামায়াতে ইসলামী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, শত্রুরা সর্বদা আমাদের নজরদারিতে রয়েছে এবং তাদের যে কোনো ভুলের কঠোর জবাব দেওয়া হবে। তিনি আরো বলেন, শত্রুদের জানা উচিত, সামর্থ্য, সক্ষমতা ও উচ্চ আদর্শের কারণে শেষ পর্যন্ত ইরানি জাতি জয়ী হবে। রোববার তেহরানে সামরিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের যৌথ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, সশস্ত্র বাহিনী, বিশেষ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং পবিত্র ইসলামী শাসন ব্যবস্থাকে রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। তিনি বলেন, শত্রুরা ভ্রান্ত কল্পনা ও ভুল হিসাব নিকাশের মাধ্যমে দেশের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংসের চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রতিরোধে তা ব্যর্থ হয়েছে। শক্তিশালী সশস্ত্র বাহিনী, জনগণের সমর্থন এবং সর্বোচ্চ নেতার প্রজ্ঞাময় নেতৃত্বের কারণে শত্রুরা তাদের অবৈধ লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে এবং ইরানের জনগণ বিজয় অর্জন করেছে। জেনারেল হাতামি ইরানের সশস্ত্র বাহিনীর প্রস্তুতিকে স্থায়ী ও নিরবচ্ছিন্ন হিসাবে উল্লেখ করে বলেন, এই প্রস্তুতি অত্যন্ত মূল্যবান। আমরা সর্বদা শত্রুকে নজরদারিতে রাখছি এবং তাদের যে কোনো ভুল বা অবিবেচক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি ১২ দিনের যুদ্ধ প্রসঙ্গে বলেন, ইরানের সচেতন ও দূরদর্শী জনগণ সেই যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রয়োজনে তারা আবারও মাঠে নামবে এবং দায়িত্বশীলতার সঙ্গে নিজেদের ভূমিকা পালন করবে। সেনাপ্রধান বলেন, ইরানের সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে এবং নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথি, বেজে উঠল সাইরেন। মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বেজে ওঠে। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইয়েমেনের হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় মধ্য ইসরায়েল ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি বসতিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রায়ই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ছে হুথিরা। জবাবে ইসরায়েলও ইয়েমেনে বিমান হামলা চালায়। এদিকে নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় ফিলিস্তিনের অবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় সময় রোববার গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন বহু ফিলিস্তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলি হামলায় ধ্বংস হচ্ছে আবাসিক এলাকা, স্কুল, হাসপাতাল। পাশাপাশি হতাহতদের কাছে চিকিৎসা পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। প্রায় ২ বছর ধরে গাজায় চলা ইসরায়েলি হামলায় ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১,৬৮,১৬২ জন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ বাসিন্দা। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট করে বাংলাদেশ সহ ৭৭ দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় নজিরবিহীন বয়কটের ঘটনা ঘটেছে। নেতানিয়াহু ভাষণ দিতে পোডিয়ামে ওঠার সময়ই অধিবেশন কক্ষ ছেড়ে যান বিভিন্ন দেশের কূটনৈতিক ও প্রতিনিধিরা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের সময় বাংলাদেশের প্রতিনিধিরাও অধিবেশন কক্ষে ছিলেন না। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিষয়টি নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করেছিলেন। তাদের দাবি, বাংলাদেশের প্রতিনিধিরা নাকি নেতানিয়াহুর ভাষণ চলাকালে অধিবেশন কক্ষে নিজেদের আসনে অবস্থান করেছেন। তবে সেই দাবি এবার খণ্ডন করেছে স্বয়ং ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ। তারা ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর ৪১ মিনিটের দীর্ঘ ভাষণের সময় অধিবেশন কক্ষে বাংলাদেশ সহ ৭৭টি দেশের আসন ফাঁকা ছিল। তাদের দাবি, এই ৭৭টি প্রতিনিধি দল হয়তো সভাকক্ষে উপস্থিতই হননি,
কিংবা নেতানিয়াহুর বক্তব্যের শুরুতেই হল থেকে বেরিয়ে যান। বর্জনকারীদের মধ্যে ছিল ইসরায়েলের 4 প্রতিবেশী দেশ মিশর, জর্ডান, লেবানন ও সিরিয়া। এছাড়াও সৌদি আরব, তুরস্ক ও ইরান অংশ নেয় এতে। যুক্তরাষ্ট্রে গির্জার ভিতরে বন্দুক হামলার ঘটনায় 4 জন নিহত ও 8 জন আহত হয়েছেন। এই ঘটনার কিছু সময়ের মধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছে হামলাকারীও। বেপরোয়াভাবে গুলি চালানোর পর গির্জা ভবনে অগ্নিসংযোগ করে হামলাকারী। এতে ভবনটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্যাংক শহরে এ ঘটনা ঘটে। রাহুল গান্ধীকে গুলি করে হত্যার হুমকি বিজেপি নেতার। টেলিভিশন বিতর্কে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় রাহুল গান্ধীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছে কংগ্রেস। কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল বলেন, কেরালা বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব এক টেলিভিশন বিতর্কে বলেছেন, রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে। এই হুমকির পর কেসি ভেনুগোপাল কংগ্রেস নেতার নিরাপত্তা চেয়ে অমিত শাহর উদ্দেশ্যে চিঠি লিখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভেনুগোপাল বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর ভেতরে থেকেই মেটানো উচিত, কিন্তু বিজেপি নেতারা টিভিতে সরাসরি বিতর্কে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন। রাহুল গান্ধীর আরএসএস বিজেপি মতাদর্শের বিরুদ্ধে করা দৃঢ় লড়াই তাদের কাঁপিয়ে দিয়েছে। চিঠিতে কংগ্রেস এই হুমকিকে ঠান্ডা মাথায় পরিকল্পিত এবং ভীতিকর বলে নিন্দা জানিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। এতে বলা হয়, এটি কোনো অসাবধানতাবশত উচ্চারিত কথা নয় কিংবা হঠাৎ বলা কোনো বাড়াবাড়ি মন্তব্যও নয়। এটি বিরোধী দলীয় নেতা এবং ভারতের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতার বিরুদ্ধে সুপরিকল্পিত হত্যার হুমকি। এবার বাংলাদেশ প্রসঙ্গ। জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি ডক্টর ইউনূসের কথায়, বলেছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা এবং মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠ শোনার কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি উল্লেখ করেন, ডক্টর ইউনূসের বক্তব্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের স্বপ্নের প্রতিধ্বনি। নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে ডক্টর ইউনূসের উপস্থিতিতে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। বিএনপি মহাসচিব বলেন, গত পরশু ইউএস বাংলাদেশ একটা বিজনেস ফোরামের সভা হচ্ছিল। সেখানে আমাদের সবার সম্মানিত, বিশ্বের সম্মানিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন কথা বলছিলেন, আমার বারবার মনে হচ্ছিল যে আমি এদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শুনছি। তিনি আরো বলেন, গণতান্ত্রিক, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করার যে স্বপ্ন ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তার সমস্ত কথাগুলো প্রফেসর ইউনূসের কথায় বেরিয়ে আসছিল। দেশের চলমান পরিস্থিতি এবং সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাকে সবচেয়ে মুরব্বী বলে পরিচিতি করে দেওয়া হলো। আমি নিজে কিন্তু এখনো এনসিপির সদস্য সচিব আখতার হোসেন প্রসঙ্গ টেনে বলেন তাদের সঙ্গী মনে করি, কারণ আজীবন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছি এবং এখনো লড়াই করিয়ে চলছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের জন্য সংগ্রাম, লড়াই মজ্জাগত ব্যাপার। যে কোনো বিপদে, যে কোনো দুঃসময়ে সবাই এক হয়ে লড়াই করতে জানে, তার প্রমাণ জুলাই দিয়েছে। তিনি জুলাই আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবার লড়াই করেছে। যেদিন থেকে একটা দুঃসহ, একটা দানবীয় একটি শাসক গোষ্ঠী বাংলাদেশের উপরে চেপে বসেছে, সেদিন থেকেই বাংলাদেশের মানুষ লড়াই শুরু করেছে। উল্লেখ্য, জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নিউ ইয়র্ক সফরে রয়েছেন ৬ জন রাজনৈতিক নেতা। এই প্রতিনিধি দলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও রয়েছেন বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির বা এনসিপি সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। উপদেষ্টা পদ নিয়ে 2 মাস ধরে অনিশ্চয়তা রয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, অন্য উপদেষ্টারা নিশ্চিত যে 15 ফেব্রুয়ারি নির্বাচন হওয়া পর্যন্ত থাকবেন। আমি সার্টেন না যে আমি কতদিন থাকব। এই আশঙ্কা কেন? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি জানান, রাজনৈতিক দলগুলো এই বিষয়টি জানবে। মাহফুজ আলম এমন মন্তব্য করেন যে গত 1 বছরের বাংলাদেশ গোষ্ঠী স্বার্থের বাংলাদেশ। প্রত্যেকটা গোষ্ঠী, অ্যাডমিন ক্যাডার তাদের স্বার্থ দেখেছে, কৃষি ক্যাডার তাদের স্বার্থ দেখেছে, কিন্তু কেউ আসলে ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না।
তিনি আরো বলেন, সামগ্রিকভাবে আমরা কোনো জিনিস করলে ভালো আইন পাবো, ভালো পলিসি পাবো, ওই ক্ষেত্রে কেউ আসলে আগ্রহী না। এছাড়া জুলাই সনদ 2 মাস ধরে ঝুলে আছে বলেও উল্লেখ করেন তিনি। দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে তাদের নতুন লোগো। জামায়াত ইসলামীর দলীয় সূত্রে জানা গেছে, দলটির প্রতীক দাঁড়িপাল্লা ঠিক রেখে কিছুটা জাতীয় পতাকার আদলে তৈরি হতে পারে নতুন এই লোগো। রোববার রাজধানীর বসুন্ধরায় জামাত আমিরের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত। এ সময় তিনি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে জাতীয় পতাকার আদলে জামায়াতে ইসলামের একটি নতুন লোগো দেখা যায়। এরপর জামাতের লোগো নিয়ে নানান আলোচনা শুরু হয়। এ বিষয়ে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে, তবে কোন লোগোটি ব্যবহার করা হবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে। তিনি আরো বলেন, লোগো নিয়ে আমাদের নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে সেটি আমাদের অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে। কেন লোগো পরিবর্তন করা হচ্ছে জানতে চাইলে মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের আগের লোগো আমরা কখনো অফিসিয়ালি ব্যবহার করিনি, বিভিন্ন গণমাধ্যমে সেটা ব্যবহার করা হতো।